আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে দেশ জুড়ে বিএনপির বিক্ষোভ, মিটফোর্ড হত্যা ঘিরে নির্বাচন বানচালের অভিযোগ। আওয়ামী লীগের নতুন পাহারাদার বিএনপি, চাঁদাবাজ সন্ত্রাসীদের দলে পরিণত হওয়ার অভিযোগ এনসিপির। জুলাইয়ে নারীদের অবদান স্মরণে নানা আয়োজন, ঢাবিতে ছাত্রলীগের হিংস্রতার 15ই জুলাই আজ। জাতিসংঘের সাথে দূরত্ব ঘুচেছে ঢাকার, 6টি ধারায় সমঝোতা, মিশন অফিস স্থাপনে কাটল জটিলতা। পুরান ঢাকায় মহিনের গোপন টর্চার সেল, সলিমুল্লাহ মেডিকেলের কর্মচারী সমিতিতে সোহাগ হত্যার পরিকল্পনা। এবং বছরের প্রথম 6 মাসে রাজধানীতে 121 খুন, 250 ছিনতাই, সহিংস অপরাধ। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও মব সৃষ্টি করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। গতকাল বিকেলে নয়াপল্টন থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শেষ হয় শাহবাগে। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মিটফোর্ড হত্যাকাণ্ড পরিকল্পিত, নির্বাচন বিলম্ব করতে ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির এই মিছিল। এতে অংশ নেন দলটির মহাসচিব সহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা। এ সময় বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনকে সামনে রেখে চক্রান্ত চলছে। অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করে আবারও রাজনৈতিক বিভাজন সৃষ্টির চেষ্টা করছে একটি মহল। বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, যেটা আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না। আর তারপরে তোদের মাথা বিগড়ে গেছে, যখন প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমান সাহেব নিশ্চিন্ত করে ফেলেছেন যে এইবার নির্বাচন হবে, তখন থেকেই তাদের মাথা বিগড়ে গেছে। এর আগে নয়াপল্টন থেকে মিছিল করে ছাত্রদল। সে সময় সংগঠনটির শীর্ষ নেতারা দাবি করেন, বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি গুপ্ত সংগঠন। ক্যাম্পাসগুলোতে মব তৈরির বিরুদ্ধে যে মব ক্রিয়েট করা হচ্ছে গুপ্ত সংগঠন কর্তৃক, তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি রাজপথে। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু করে শাহবাগে গিয়ে শেষ হয়। সোমবার সকালে গুলশানের সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, মিটফোর্ড হত্যাকাণ্ডকে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার পরিকল্পনা কিনা তা সন্দেহ রয়েছে। পরিপূর্ণভাবে এটা একটা ষড়যন্ত্রমূলক চক্রান্তমূলক ঘটনা। আমাদের দল এবং আমাদের চেয়ারপারসনকে, দলীয় চেয়ারম্যানকে আপনার চিহ্নিত করার ব্যাপারে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয়ে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্রকারীদের মুখোশ আজ উন্মোচিত। এই অপরাজনীতি প্রতিহত করার ক্ষেত্রে সরকারের উদাসীনতার প্রতি আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি। বিএনপির মহাসচিব আরও জানান, এই হত্যাকাণ্ড অনুসন্ধানে বিএনপির পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হবে। যদি কোনো বাধা আসে, তবে সেটা আমরা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তির মাধ্যমে প্রতিহত করব ইনশাআল্লাহ। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। এদিকে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। গতকাল দুপুরে বরিশালের সরকারি বিএম কলেজ থেকে বের হয় বিক্ষোভ মিছিল। পরে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড হয়ে C&B রোড চৌমাথায় গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে মব সৃষ্টি করে ষড়যন্ত্র করছে একটি চক্র। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এছাড়া কুষ্টিয়া, টাঙ্গাইল, নাটোর সহ বিভিন্ন স্থানেও বিক্ষোভ মিছিল হয়েছে। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দলে পরিণত হয়েছে বিএনপি, আবির্ভূত হয়েছে আওয়ামী লীগের নতুন পাহারাদার হিসেবে। পটুয়াখালীতে পদযাত্রায় এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় অন্য নেতারা বলেন,
একটি গোষ্ঠী এখনও দেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। উপকূলীয় জেলা পটুয়াখালীতে এনসিপির কর্মসূচি। জেলা সার্কিট হাউস থেকে শুরু হয় 14তম দিনের পদযাত্রা। নিউ মার্কেট, লঞ্চঘাট, পুরানবাজার ও পৌরসভা মোড় হয়ে একই জায়গায় গিয়ে শেষ হয় তা। নেতাকর্মীদের কণ্ঠে ছিল প্রতিবাদী স্লোগান। এরপর পথসভায় এনসিপির আহ্বায়কের অভিযোগ, চাঁদাবাজ ও সন্ত্রাসী দলে পরিণত হয়েছে বিএনপি, আবির্ভূত হয়েছে আওয়ামী লীগের নতুন পাহারাদার হিসেবে। এনসিপির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ কথা বলেন দলীয় ইশতেহার ইস্যুতে। গত বছরের 3 আগস্ট ছিল হাসিনা পতনের ইশতেহার, এই বছরের 3 আগস্ট হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠনের ইশতেহার। এরপর পদযাত্রা পৌঁছায় পাশের জেলা বরগুনায়। কয়েকটি সড়ক ঘুরে পথসভায় নেতারা হুঁশিয়ারি দেন, প্রশাসনের কেউ কোনো দলের হয়ে কাজ করলে আগামীর বাংলাদেশে তাদের জায়গা হবে না। এরপর পদযাত্রা পৌঁছায় বিভাগীয় শহর বরিশালে। নাদিম হোসেন, চ্যানেল 24। বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের সাথে বৈঠক করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাতে চরমোনাই মাদ্রাসা দরবারে তাদের এই বৈঠক হয়। এ সময় নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের ভাগ বাটোয়ারার রাজনীতি করে না এনসিপি, অপরাজনীতিকে নস্যাৎ করে চ্যালেঞ্জ করেই এনসিপির উত্থান। নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশকে পুনর্গঠনে কাজ করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৈঠক শেষে মরহুম পীর সাহেব হুজুর মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম ও দাদা হুজুর মাওলানা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহের কবর জিয়ারত করেন এনসিপির নেতাকর্মীরা। রাজধানীতে জুলাই উইমেন্স ডে উদযাপন উপলক্ষে শহীদ মিনারে বিশেষ আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে বারবারই উঠে আসেন 24 গণ অভ্যুত্থানে শহীদ জুলাই যোদ্ধারা। প্রদর্শন করা হয় প্রামাণ্যচিত্র, আর আয়োজনের শেষে ছিল মনোমুগ্ধকর ড্রোন শো। রাতের আকাশে এই ড্রোন শো সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে। 14 জুলাই 2024 স্মরণে, যেখানে স্মৃতি থেকে ফের একবার ডাক এলো বৈষম্য নিরসনের। জুলাই উইমেন্স ডে শিরোনাম হলেও অতিথি সর্বস্তরের মানুষ। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে উঠে আসেন আবরার ফাহাদ, কল্পনা চাকমা, তনুসহ 24 গণ অভ্যুত্থানে শহীদ জুলাই যোদ্ধারাও। প্রামাণ্যচিত্র ও জুলাইয়ের গানের সাথে ছিল স্লোগান আর স্বজনের কান্না। ক্ষোভ আর জীবন্ত ক্ষত নিয়ে বক্তব্য দেন পরিবার, প্রিয়জন, এমনকি শিল্পীরাও। নাইমার গুলি লাগার সাথে সাথে নাইমার মাথার 4 ভাগের 2 অংশে মগজটা সহ মাথার বাড়ি সহ ছিটকে পড়ে গেছে ঘরের ভিতরে। কেন এখন সাকিব ভাই আমার ভাই বিচার পাচ্ছি না? কেন নাইমার মাথা এখন জল ফেলছে? কেন আমার নাইমার বিচার পাচ্ছে না? প্রত্যেকটা সেক্টরে কেন হয় দুর্নীতি? কানি কইয়া ডাকলে এই কানির মা মানে কেউ না কয় এই কানি আগের মতন ইব্রাহিমের মা কয় না। আপনারা মদ সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করবেন এবং আমাদের দেশের কন্যারা তারা যেন সমতার সম্মানে বাঁচতে পারে, সর্বোচ্চ নিরাপত্তায় সব জায়গায় থাকতে পারে, সেই দায়িত্ব আপনাদের। নারীর চলমান যুদ্ধের কথা স্মরণ করিয়ে জুলাই কন্যারা তুলে ধরেন বর্তমান চিত্র। অঙ্গীকার করেন রাজনৈতিক ন্যারেটিভ, নিপীড়ন সহ সকল বাধা ভেঙে এগিয়ে যাওয়ার। নারী হিসেবে, শোপিস হিসেবে আমরা কেউ জুলাইতে নামিনি। আমরা নিজেদেরকে নারীর চাইতে নাগরিক বলতে বেশি সম্মানিত বোধ করি এবং অবশ্যই সমান হিসেবে, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বাংলাদেশে আমরা আর দিন কাটাতে চাই না। আমাদের মাথা সোজা করে দাঁড়িয়ে থাকতে
সাম্প্রতিক ঘটনা ও শিক্ষার্থীদের ক্ষোভের জবাবে সুন্দর আগামী ও সমৃদ্ধ বাংলাদেশের কথাই বলেন সংস্কৃতি উপদেষ্টা। আমাদের একটা ডকুমেন্টারি দেখেছি, এখানে দেখেছেন জুলাই ওমেন রাকার বানানো। ওই ডকুমেন্টারিতে শেষে একটা কথা বলা হয়, যে মানুষ একবার ওড়া শিখে গেছে, যে পাখি একবার ওড়া শিখে গেছে, আপনি ওকে আর আটকাতে পারবেন না। বাংলাদেশের মেয়েদেরকে আটকানো যাবে না। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই উইমেন্স ডে পালিত হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা 1 বছর আগের সেই মুহূর্তের পুনর্নির্মাণে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এখন থেকে প্রতি বছর 14ই জুলাই নারী শিক্ষার্থী দিবস ও 17ই জুলাই সন্ত্রাস প্রতিরোধ দিবস পালন করার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। 1 বছর আগে কোটা বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার তকমা দেওয়ার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ করে ফেসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে মাঝরাতে হলের তালা ভেঙে নারী শিক্ষার্থীদের বেরিয়ে আসা ঘটনাকে দেয় নতুন মোড়। সেই সাহসিকতা স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হয় জুলাই ওমেন্স ডে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ দেন ফেসিবাদ বিরোধী নানা স্লোগান। যোগ দেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। ঘোষণা দেন প্রতি বছর 14 জুলাই নারী শিক্ষার্থী দিবস ও 17 জুলাই সন্ত্রাস প্রতিরোধ দিবস হিসেবে পালিত হবে। বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। 1 বছর আগে 14ই জুলাই হলের তালা ভেঙে রাজপথে নেমে আসা সাহসী নারীরাই বদলে দেন আন্দোলনের গতিপথ। ইতিহাসে তাদের সেই অবদান স্মরণে রাজধানীতে হয়ে গেল ব্যতিক্রমী রিকশা র্যালি। শপথ নেন সহিংসতা মুক্ত মানবিক দেশ গড়ার। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ব্যতিক্রমী রিকশা র্যালি, যেখানে রং বেরঙের ব্যানার, প্রতিবাদী স্লোগান আর নারীদের দৃপ্ত উপস্থিতি। হাতে লাল সবুজ পতাকা, কণ্ঠে মুক্তির গান। র্যালিতে অংশ নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার নারীরা মনে করিয়ে দেন অন্যায়ের বিরুদ্ধে নারীরাই প্রথম এগিয়ে এসেছিলেন। জুলাই আন্দোলনে হোস্টেল গেট যখন তালাবদ্ধ, তখন নারী শিক্ষার্থীরাই ভেঙেছিলেন সেই নীরবতা, নেমে আসেন রাজপথে। সেই পদক্ষেপই আন্দোলনে আনে মোড় ঘোরানো গতি। মেয়েরা সামনে এসে দেখিয়ে দিয়েছে যে দেশের প্রয়োজনে ছেলে হোক মেয়ে হোক, যে কোনো শ্রেণী পেশার হোক, সবাই রাজপথে নামবে। এটা যেন ইতিহাস থেকে মুছে না যায় যে মেয়েদের অবদানটা কী ছিল, সাধারণ মানুষের অবদান কী ছিল। আমরা এই যেন এটা ভুললে ইতিহাস আমাদের ক্ষমা করবে। এরকমভাবে করার মধ্য দিয়ে আমরা পুরো শহরকে জানাতে চাচ্ছি যে এদের কীর্তি ভুলে যাওয়া যাবে না। একটি যত্নশীল সভ্যতার সূচনা ঘটাবো। আয়োজন শেষে দারিদ্র্য ও সহিংসতামুক্ত মানবিক ও সাম্যের দেশ গড়ার শপথ নেন জুলাই কন্যারা। আমরা জুলাই কন্যা। জুলাই আন্দোলনের শুরু থেকে রাজপথের সম্মুখ সারিতে ছিলেন নারীরা। অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানো সেই সাহসী নারীদের প্রতি সম্মান জানাতেই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এই ব্যতিক্রমী র্যালি। ইতিহাসের পাতায় তাদের অবদান যেন চির অমলিন থাকে, সেই চেষ্টারই এক অনন্য বহিঃপ্রকাশ এটি। জিনিয়া কবি সূচনা, চ্যানেল 24, ঢাকা। আজ 15ই জুলাই। কোটা বিরোধী আন্দোলন দমাতে 1 বছর আগে এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা চালায় ছাত্রলীগ। মারধর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া আহতদেরও। সব মিলিয়ে আহত হয় 3 শতাধিক শিক্ষার্থী। ওই হামলার ঘটনা পতন ডেকে আনে ছাত্রলীগ ও হাসিনা সরকারের। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। 15 জুলাইয়ের সেই বর্বরোচিত হামলা। রাজপথ কাঁপানো বৈষম্যমূলক কোটা সংস্কার আন্দোলন দমাতে ছাত্রলীগকে মাঠে নামিয়ে দিয়েছিল ক্ষমতাসীনরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেদিন নির্মমভাবে পেটানো হয় ছাত্রীদের।
তারা বিশাল বিশাল ইট পাটকেল মারতে থাকে আমাদের মিছিলে। এখন মিছিলের সামনের দিকে তারা হামলা করে, যেটা পুরোটাই ছিল মেয়েদের একটা বড় অংশ। মেয়েদের গায়ে হাত, এটা কোনো শিক্ষিত মানুষের কাজ হতে পারে না। ঢাকা মেডিকেল কলেজ এলাকাতেও কোটা আন্দোলনকারীদের ওপর চড়াও হয় ছাত্রলীগ। বেলা 2:30টার দিকে সংঘর্ষ শুরু হয়েছিল বিজয় 71 হলের সামনে। আন্দোলনকারীদের বাধা দেয় ছাত্রলীগ। রাজু ভাস্কর্যের সামনে সমাবেশরত শিক্ষার্থীদের একটি অংশ এগিয়ে যায় ছাত্রলীগকে মোকাবেলা করতে। সে সময় বিভিন্ন হল ও মধুর ক্যান্টিনে থাকা ছাত্রলীগ কর্মীরাও হামলা চালায়। এরপর ছাত্রলীগ ধাওয়া দিলে ভিসি চত্বর হয়ে শিক্ষার্থীদের এক অংশ যায় ফুলার রোডে, আর এক দল যায় নীলক্ষেতের দিকে। এই দুই ভাগের যাকেই হাতের কাছে পেয়েছে তাকেই লাঠি সোঁটা দিয়ে মারতে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীদের। এরপর সন্ধ্যা 7টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগ হামলা চালায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ভাঙচুর চালায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও। নারকীয় ওই হামলায় আহত হন 3 শতাধিক শিক্ষার্থী। আহত অবস্থায় তারা ঢাকা মেডিকেলে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এমার্জেন্সিতে। সেই এমার্জেন্সিতে গিয়ে তারা রড নিয়ে এমার্জেন্সির ভিতরে ঢুকে তাদেরকে মারতে পর্যন্ত গেছে। সাধারণ ছাত্রদের উপর হামলা করছে এইভাবে, পুলিশ কেন 3 ঘন্টা পরে আসছে? সরকারি ছত্রছায়ায় ছাত্রলীগের বেপরোয়া হামলায় দেয়ালে পিঠ থেকে গেলেও এরপর ঘুরে দাঁড়ায় সাধারণ ছাত্ররা। ওই রাতেই বিভিন্ন ক্যাম্পাস থেকে বিদায় ঘণ্টা বাজতে শুরু করে ক্ষমতাসীন ছাত্র সংগঠনটির। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন 5 উপদেষ্টা। শহরের হাজীগঞ্জ নতুন রাস্তায় স্মৃতিস্তম্ভ উদ্বোধনের পর ফুলেল শ্রদ্ধা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ 5 উপদেষ্টা। এ সময় তারা বলেন, জুলাই আন্দোলনে শুধু নারায়ণগঞ্জেই শহীদ হয়েছেন 56 জন। তাদের সম্মানেই এই শহীদ স্মৃতিস্তম্ভ। জুলাইয়ের সময় আপনারা যে ঐক্যবদ্ধভাবে থেকে এই মহাপরাক্রমশালী ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিলেন, অবশ্যই আপনারা ঐক্যবদ্ধ থাকতে চাঁদাবাজদের প্রতিরোধ করতে পারবেন। কারণ তারা উদ্দেশ্যহীনভাবে প্রাণ দেননি, একটি উদ্দেশ্যকে সামনে রেখে তারা প্রাণ দিয়েছেন। সেই উদ্দেশ্যটা হচ্ছে বৈষম্যবিহীন একটা বাংলাদেশ গড়ার। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় স্থাপন নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে। দর কষাকষিতে জাতিসংঘ ছাড় দিয়েছে 1টি, বাংলাদেশ দিয়েছে 5টি ধারায়। বাদ গেছে জাতিসংঘের দায়বদ্ধতার বিষয়টি। যোগ হয়েছে কূটনীতিকদের জন্য করা জেনেভা কনভেনশনের নীতি। আর এরই মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে চুক্তিটি স্বাক্ষর করে পাঠানো হয়েছে জেনেভায়। মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। যে কোনো দেশেই জাতিসংঘের মানবাধিকার কমিশনারের অফিস চালুর ধাপ আছে বেশ কটি, যার সর্বাগ্রে মিশনের কাজের পরিধি, সুরক্ষা এবং দায়ের মতো বিষয়ে সম্মত হতে হয় উভয় পক্ষকেই। যে আলোচনায় বাংলাদেশেও জাতিসংঘের অফিস খোলা নিয়ে দ্বিমত ছিল মোট 6টি ধারায়। অবশেষে দুই পক্ষের ছাড়ে হয়েছে সমাধান। কান্ট্রি অফিসের যাবতীয় কার্যক্রম যদিও চলবে সংস্থাটির তত্ত্বাবধানে, তবে এর দায় ঢাকার উপর চাপাতে চেয়েছিল জাতিসংঘ, যা নিয়ে বাংলাদেশের আপত্তি মেনে নিয়েছে সংস্থাটি। অন্যদিকে বাংলাদেশ ছাড় দেয় 5টি ধারায়। সেই অনুযায়ী জাতিসংঘের স্থানীয় কর্মকর্তাদের দায়মুক্তি, বাংলাদেশে অবাধ ও স্বাধীন চলাচল, ভিসা ফ্রি এন্ট্রি ও তাদেরকে সামাজিক সুরক্ষার বিষয়ে একমত বাংলাদেশ। মূলত মিশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ ও তদারকির সুযোগ পাবে জাতিসংঘ। বিষয়গুলো নিয়ে তারা নিয়মিত যোগাযোগ রাখবে দেশের বিভিন্ন গোষ্ঠী ও সুশীল সমাজের সাথে। এর বাইরে জাতীয় মানবাধিকার কমিশন শক্তিশালী করার দিকেও মনোযোগ দেবে সংস্থাটি। নজর রাখবে জুলাই-আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়ায়। নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এরই মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে চূড়ান্ত চুক্তিটি সই করে পাঠিয়েছেন জেনেভায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কার্যালয়ে। বিশ্বের 16টি দেশে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় রয়েছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যায় ধীরে ধীরে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। চ্যানেল 24-এর অনুসন্ধানে মিলেছে ঘটনার 2 দিন আগে
সোহাগকে হত্যার পরিকল্পনা করা হয় সলিমুল্লাহ মেডিকেলের ৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির কার্যালয়ে। সন্ধান মিলেছে যুবদলের বহিষ্কৃত নেতা মহিনের গোপন টর্চার সেলের। সবুজ হোসেনের ক্যামেরায় কাজী ফয়সালের রিপোর্ট। জীবনের ঝুঁকি থাকায় আড়াল থেকেই চ্যানেল 24-এর সঙ্গে কথা বলেন মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার এই প্রত্যক্ষদর্শী। জানান সোহাগ হত্যার পরিকল্পনা হয় 2 দিন আগেই সলিমুল্লাহ মেডিকেলের ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতিতে। সেই বৈঠকে ছিলেন সমিতির সভাপতি মোজাফফর হোসেন বাবুলও। এই ভিডিওতে হত্যায় জড়িত যাদের দেখা যাচ্ছে তাদের অধিকাংশই ছিলেন ওই গোপন বৈঠকে। অনুসন্ধানের এক পর্যায়ে খোঁজ মিলে সোহাগ হত্যার নেতৃত্ব দানকারী মাহমুদ হাসান মাহিনের গোপন টর্চার সেলের। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন একটি ভবনের ৩য় তলা, যেখানে মহিন তাদের কথার অবাধ্য যারা হতো তাদেরকে ধরে এনে মারধর করত, টর্চার চালাতো। এই ধরনের ভুক্তভোগী কিন্তু আমরা পেয়েছি। এটা ওনারা এসব বস্তা আড্ডা মোটে এটাই ওনাদের ছিল। মানুষজনের নিয়ে এসে মাইর দূর করা হইতো, যেমন আমরাও মাইর খেয়েছি, আমাদেরও বাসায় 3বার লোক যাওয়া হয়েছে। কক্ষটিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল বিভিন্ন জিনিসপত্র। মহিন গ্রেপ্তারের পর যেখানে লুটপাট চালায় একটি পক্ষ। মহিন সিন্ডিকেটের কবলে পড়া অনেকেই চ্যানেল 24-কে জানান নির্যাতনের ভয়াবহতা। হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু করে ফুটপাত, দোকানপাট সবখানে ছিল তাদের দৌরাত্ম্য। কোনো দলের লোকে নাই, কাজ করি ভাত খাই, আমার কি অপরাধ তোরা আজকে আমার দোকানটা নিয়ে নি। আমি মহিনের ক্লাবে যাই ওর কাছে অনুরোধ করছি, অপু মহিন আবিজাবি জিনিস দিয়ে আমার বলে যে আমি ব্যবসা করি, আমি খাই, আমি এন করি তেন করি। আমার অনেক মার দিছে। আমার মালিকের যে এক বড় ভাই উনি গেছে পর, তারপর আমার মারামারি ছেড়ে দিছে। গণ অভ্যুত্থানের পর বহিষ্কৃত যুবদল নেতা মহিন ভুক্তভোগীদের আওয়ামী দোষর আখ্যা দিয়ে চালাতো নির্যাতন আর চাঁদাবাজি। আমাকে ব্ল্যাকমেল করছে, শুধু একটা কোনো এমপির সাথে না, কোনো মন্ত্রীর সাথে না, কোনো সাথে না, খালি পিছে আওয়ামী লীগের একটা ব্যানার। আমার বন্ধুটাকে মেরে আমাকে ফোন দিছে, তোকে মেরে ফেলবো। আমার মহিন অপু বলছে মেরে ফেলবো, তুই এখন মিট করছে। আর আমি ভয়ে এলাকা ছেড়ে গেছি। আমার বলছে তুই আমি লিখ খরচ এ বলে আমার বিগত 6 মাস আমার খালি দৌড় উপর রাখছে। পোলাপাইন দিয়ে ধরে নিয়ে পরে 1 লাখ টাকা আমার বুথেতে আমার এটিএম বুথে দুইবারে মানে 2 বুথেতে আমার টাকা নিছে। স্থানীয়রা জানান বছরের পর বছর সোহাগ ও মহিন একসঙ্গেই চলাফেরা করত। আধিপত্য ও বাগবাটোয়ারার দ্বন্দ্বে গেল 2 মাস ধরে দূরত্ব বাড়ে তাদের, যা শেষ পর্যন্ত গড়ায় নির্মম হত্যাকাণ্ডে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। বছরের প্রথম 6 মাসে রাজধানীতে খুন হয়েছেন অন্তত 121 জন। ডাকাতির ঘটনা 33টি, ছিনতাই 248 আর চুরি হয়েছে 1068টি। তবুও পুলিশের দাবি আগের চেয়ে অনেকটাই নিরাপদ রাজধানী ঢাকা। বিস্তারিত সুলতান মাহমুদ আরিফের রিপোর্টে। বুধবার পুরান ঢাকার মিটফোর্ড। মধ্যযুগীয় এমন বর্বরতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ক্ষোভে ফুঁসে ওঠে গোটা দেশ। এর কদিন পর পল্লবীতে চাঁদা চেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গুলি চালায় সন্ত্রাসীরা। মগবাজারের গ্রিনওয়ে গলিতে ছিনতাইয়ের এ ঘটনা মাস 2 আগের। এই ঘটনার সপ্তাহ 1.5 পর মিরপুরে প্রকাশ্যে গুলি করে 22 লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। গেল শুক্রবার শ্যামলের ঘটনা আরও ভয়াবহ। শুধু টাকা পয়সা নয়, ছিনিয়ে নেওয়া হয় ভুক্তভোগীর জামা ও জুতাও। গণমাধ্যমের তথ্য, রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউ মার্কেট, ফার্মগেট, যাত্রাবাড়ি, মিরপুর, মগবাজার, গুলশান সহ বিভিন্ন এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে খুন, ছিনতাই, রাহাজানি। র্যাব জানায় শুধু মোহাম্মদপুরেই গ্রেপ্তার হয়েছে 7 শতাধিক ছিনতাইকারী, চিহ্নিত করা হয়েছে অন্তত 20টি কিশোর গ্যাং। আসা যাওয়া ফেরার পথে ছিনতাইয়ের শিকার হতো, এখন তো এগুলো নেই, আমরা বন্ধ করেছি। আমরা মোহাম্মদপুরের আদাবর এই এলাকার প্রতিটা রোডে রোডে যারা ছিনতাই করে তাদের নাম ধরে ধরে আমরা তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়েছি। 720-এর অধিক আসামি আমরা গ্রেপ্তার করেছি, আমরা চেষ্টা করছি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য মতে এবছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত রাজধানীতে খুন হয়েছে অন্তত 121 জন, ডাকাতির ঘটনা 33টি, ছিনতাই 248 আর চুরির ঘটনা ঘটেছে 1068টি। তবু পুলিশের দাবি আগের চেয়ে অনেকটা নিরাপদ রাজধানী ঢাকা। যে অপরাধ সূচক যেগুলো বিশেষ করে চুরি, ছিনতাই, খুন, ডাকাতি এরকম অপরাধগুলো যদি আমরা বিশ্লেষণ করি, এগুলো কিন্তু খুব বেশি বেড়েছে সেটা বলা যায় না। আমাদের যে গত এক বছরের অপরাধ বিশ্লেষণ করলে কিন্তু একটা স্থিতিশীল একটা অবস্থা আমরা দেখতে পাই। বিভিন্ন অপরাধে গত 6 মাসে 22,032 জনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। আমাদের প্রয়োজন সেগুলো আমরা অবশ্যই। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। চলতি বছর বড় ধরনের অপরাধ বাড়েনি, এক বিবৃতিতে এই দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে বলা হয়, পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 10 মাসে বড় ধরনের অপরাধের প্রবণতা স্থিতিশীল, তবে কিছু নির্দিষ্ট অপরাধ সামান্য বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা গেছে। প্রেস উইং আরও জানান, অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরে জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর ওপর বিশ্বাস রাখতে আহ্বান জানায় প্রেস উইং। চাঁদপুরে মসজিদে খুতবায় ক্ষুব্ধ হয়ে হামলার শিকার খতিবের রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা চলছে। হামলাকারীকে গ্রেফতারের পর চলছে জিজ্ঞাসাবাদ। গেল শুক্রবার চাঁদপুরের প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফয়সাল হোসেনের রিপোর্ট। জুমার নামাজের খুতবা শুনে ক্ষুব্ধ হয়ে মৌলানা নূর রহমানকে প্রকাশ্যে মসজিদে কুপিয়ে জখম করেন বিল্লাল হোসেন। চাঁদপুরের এই বীভৎস ঘটনা নাড়া দেয় দেশবাসীকে। প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য খতিবকে পাঠানো হয় ঢাকায়। এরই মধ্যে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্যার, আমার নবীদের ফিয়ন বলছে আমি মানতে পারিনি স্যার, এটা আমি অন্যায় করছি, অপরাধ হাতে তুলে নিয়েছি। তুমি করছো না, এটা কি ঠিক হয়েছে বলো ভাই? না, এটা অপরাধ করছে, এটা আমি জঘন্য অপরাধী। গুরুতর আহত মোল্লাবাড়ি মসজিদের খতিব মৌলানা নূর রহমান এখন কেমন আছেন? ঢাকার একটি হাসপাতালে তার সাথে কথা হয়, জানা যায় বেশ ভালো আছেন তিনি। ঘটনার আকস্মিকতায় হতবাক তিনি নিজেও। আগের থেকেই প্রোগ্রাম করে সেখানে চা পাতি নিয়ে যান আমাদের পেশায় মসজিদে ঢুকছে, এগুলো আমি কিছুই জানি না। তারপরে ঘটনাটা আপনাদের সামনে। দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত দিয়ে আসছেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দেয়া তার বক্তব্য ভুলভাবে বুঝেছেন বিল্লাল হোসেন। রসুলের সামনে আমি বেয়াদবি করব, এটা অকল্পনীয়। এটা কখনো আমার দ্বারা আল্লাহ রসুলের সামনে বেয়াদবিমূলক কোনো কথা আমি বলি নাই, বলতে পারি না, এটা আমি স্পষ্ট করে বলতে চাই। এই ঘটনায় হওয়া মামলায় এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে আসামিকে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। জানা গেছে সে ইমাম সাহেবের বক্তব্যে সে অসন্তুষ্টি প্রকাশ করে সে সেখানে কিছু কথা বলতে চায়, তাকে বলতে দেওয়া হয় নাই। সে ক্ষোভে বশবর্তী হয়ে এসে ইমাম সাহেবকে জখম করেছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। বর্ষার শুরুতে সিরাজগঞ্জে আগ্রাসী যমুনা নদী। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানিতে ভাঙন দেখা দিয়েছে সিরাজগঞ্জের বেশ কয়েকটি গ্রামে। বিলীন হচ্ছে ফসলি জমি। দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি গ্রাম। শুষ্ক মৌসুম থেকে এবার ভাঙন দেখা দিয়েছে সেখানে। আর বর্ষা মৌসুমের শুরুতে বৃষ্টি ও পানি বাড়ার সাথে সাথে আবারও ভাঙন শুরু হয়েছে। পানির স্রোত আঘাত করেছে পশ্চিম পাড়ে। এলাকাবাসী বলছেন, ভাঙন অব্যাহত থাকলে আসছে বর্ষা মৌসুমে হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বাঁধের অভ্যন্তরে থাকা ভাটপিয়ারি, শিমলা ও পাঁচঠাকুরি সহ বেশ কয়েকটি গ্রাম। তাই ভাঙন রোধে দ্রুত পদক্ষেপের দাবি তাদের। পূর্বপাশে ক্যানেল তৈরি হয়, সে পানির স্রোতগুলো পশ্চিম দিকে আসতেছে, যে কারণে জমি জমা আখেত সব ভাঙনে পড়ে গেছে।
এবং আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। নদী অনেক পূর্ব দিকে ছিল, সেখান থেকে ভাঙতে ভাঙতে একদম তীররক্ষা বাঁধের সন্নিকটে চলে আসছে। এই নদী ভেঙে গেলে আমরা যাবো কোথায়? আমাদের থাকার তো কোনো জায়গা নাই। দুশ্চিন্তায় তো বাড়ির নিকটে নদী এসে গেছে, নদী কয় ভাঙ্গা দিছে। দক্ষিণ সাইড এবং উত্তর সাইড দুইটাকে রক্ষা করতে হলে স্থায়ী কোনো বাঁধের দরকার। এরকম না করলে এলাকাকে টিকে রাখা কঠিন। আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। আর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, এই অব্যাহত বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সকল জায়গায় আমরা বস্তা ফেলে ওই অংশটা ঠেকানোর চেষ্টা করছি, যাতে আরও ভাঙনটা বৃদ্ধি না পায়। এখানে নদী পাড়ের মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এখানে আমাদের পূর্বের কাজ আছে, আমরা যদি কোথাও কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয় তাহলে সঙ্গে সঙ্গে সেটা আমরা বস্তা ফেলে মেরামত করার চেষ্টা করছি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার খবর জানবো আমরা, সেখান থেকে যোগ দিচ্ছেন দিলদার হোসেন। দিলদার, হ্যাঁ, এবারে বন্যায় ফেনীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা গত 8 তারিখ থেকে শুরু করে গতকাল পর্যন্ত বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা ফেনীর পরশুরাম, ফুলগাজী সহ সদর বিভিন্ন এলাকাগুলো ঘুরেছি এবং জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে আমরা জানতে পেরেছি যে ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এখন পর্যন্ত 41টি স্থানে ভেঙেছে এবং ভাঙনের নিরূপণের এবং তথ্য সংগ্রহ কাজ তারা পানি উন্নয়ন বোর্ড করছেন। পাশাপাশি কৃষি বিভাগের ক্ষতি হয়েছে প্রায় 5800 হেক্টর জমির ফসল, বীজতলা ক্ষতি হয়েছে, প্রায় 38 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তারা প্রাথমিকভাবে জানিয়েছেন। মৎস্য বিভাগের প্রায় 2300 পুকুর, দিঘির মাছ, ঘেরের মাছ চলে গিয়েছে, তাদের প্রায় 10 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আর পাশাপাশি গ্রামীণ সড়কগুলো ভেঙে গিয়েছে, কোথাও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। গ্রামীণ সড়কগুলো প্রায় 301 কিলোমিটার সড়ক ইতিমধ্যে তারা নির্ণয় করতে পেরেছেন। প্রায় 95 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। তবে সব মিলিয়ে কিন্তু যে পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়গুলো জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানিয়েছেন বলে আমাদেরকে সংশ্লিষ্ট বিভাগ থেকে জানিয়েছেন। পাশাপাশি পরশুরাম, ফুলগাজী উপজেলার যে ঘরবাড়ি রয়েছে, কাঁচা ঘরবাড়ি, প্রায় 100টি ঘরবাড়ি ক্ষতি হয়েছে বলে 2 উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। এই ঘরবাড়িগুলা তৈরি করার বিষয়ে তারা চিন্তা ভাবনা করেছেন। আমরা গতকাল দেখিয়েছি পরশুরাম উপজেলার এক হিন্দু পরিবারের প্রায় 4টি ঘর বিচ্ছিন্ন হয়ে গেছে, লণ্ডভণ্ড হয়ে গেছে। ওই ঘরগুলো এখন আশ্রয় নেওয়ার মতন কিছুই নেই। ওই সকল ঘরগুলা সরকারি পর্যায়ে যদি ব্যবস্থাপনা করা না হয় তাহলে তারা খোলা আকাশের নিচে থাকা ছাড়া কোনো পথ নেই। সব মিলিয়ে সরকারি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের যদি না করে তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। এই ছিল আমার সর্বশেষ। দিলদার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার খবর জানাচ্ছিলেন দিলদার হোসেন। দর্শক, যেমনটা বলছিলাম, কুষ্টিয়ায় ভাঙছে পদ্মা, আতঙ্কে রয়েছেন নদীপাড়ের মানুষ। আরো খবর জানাতে যোগ দিয়েছেন শরীফ বিশ্বাস। শরীফ, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? সবকিছু মিলে আমাদের জানাবেন। শাকিল, বর্তমান পরিস্থিতি আসলে খুব একটা যে ভালো বলা যাচ্ছে না, কারণ হচ্ছে পদ্মা এই মুহূর্তে কিন্তু আগ্রাসী রূপ নিয়েছে এবং আমরা দেখেছি প্রতি বছর যখন নদীর পানি বাড়ে এবং যখন নামতে শুরু করে তখন কিন্তু ব্যাপক আকারে ভাঙন শুরু হয়। বিশেষ করে আমরা এই মুহূর্তে সংবাদ যদি বলি, কুষ্টিয়ার ভেড়ামারা অংশের বিশেষ করে মুসলিমপুর, টিকিপাড়া, মুন্সিনগর এইসব এলাকায় কিন্তু ব্যাপক হারে ভাঙন শুরু হয়েছে। বিশেষ করে আমি কিছুক্ষণ আগেও কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান, তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে প্রায় 9 কিলোমিটার এলাকা জুড়ে, বিশেষ করে আমি যেই এলাকার নাম কিছুক্ষণ আগে বললাম, সেই এলাকার প্রায় 9 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে। তিনি জানাচ্ছিলেন যে আসলে এই মুহূর্তে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা আসলে খুব একটা যে করণীয় তাদের রয়েছে সেটি কিন্তু না।
এই বিষয়ে তারা পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট দপ্তরে কিন্তু তারা জানিয়েছেন এবং দ্রুত ওই এলাকা যদি ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নেয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেটি দেখেছি বিশেষ করে বসত বাড়ি ফসলি জমি এর মধ্যে বিপুল পরিমাণ ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং সবচেয়ে বড় কথা কুষ্টিয়া পাবনা মহাসড়ক অর্থাৎ কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক যেটি বলা হয় সেটিও কিন্তু হুমকির মুখে পড়েছে। আর একটি বিষয় আমরা দেখেছি, আরেকটি ভালো খবর যেটি হচ্ছে বিশেষ করে সাহেবনগর তালবাড়ি অংশের প্রায় 9 কিলোমিটার প্রায় 11 কিলোমিটার আমরা দেখেছি যে ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে। প্রায় 1400 কোটি টাকা ব্যয়ে সে কাজ কিন্তু চলমান রয়েছে। সব মিলিয়ে আমরা যেটি বলছি যে বিশেষ করে ভাঙন কবলিত এলাকার মানুষের জন্য যে এই মুহূর্তে বিশেষ করে অস্থায়ী ভিত্তিতে হলেও কিন্তু তারা ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ দেখতে চান বলে আমাদেরকে জানিয়েছেন। শাকিল, শরীফ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, কুষ্টিয়া থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী শরীফ বিশ্বাস। চুয়াডাঙ্গার হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের 88 পরীক্ষার্থীর এসএসসির ফলাফল ফেল এসেছে। ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ না হওয়ায় এই রেজাল্ট। পরীক্ষার্থীদের অভিযোগ, স্কুল শিক্ষকদের গাফিলতির জন্যই এমনটি হয়েছে। আর দায় স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান শিক্ষক। চুয়াডাঙ্গার ফারিয়া রহমান হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবগুলো বিষয় পেয়েছেন জিপিএ 5, অথচ ব্যবহারিক পরীক্ষা নম্বর যোগ না হওয়ায় হয়েছেন অকৃতকার্য। তার মতো একই বিড়ম্বনায় পড়েছেন ওই বিদ্যালয়ের আরও 87 পরীক্ষার্থী। এর জন্য শিক্ষকদের গাফিলতিকে দায়ী করছেন তারা। মাস্টার অবহেলিতর কারণে সেই নাম্বারটা বোর্ডে পৌঁছায়নি। আর এর মধ্যে আমার মেয়ে আছে ফারিয়া রহমান, তার সমস্ত সাবজেক্টে A+ এসেছে, শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষার নাম্বারটার কারণে এই তার ফেল দেখাচ্ছে। আমরা স্যাররা বলে যে আমাদের ভুল হয়েছে ব্যবহারিক নাম্বারে, এই জন্য আমরা 68 জনই ফেল আসি। আমি সরকারের কাছে আবেদন করতে চাই যে আমার রেজাল্টটা যেন সুষ্ঠুভাবে যেন আমার ফিরিয়ে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, অসতর্কতার কারণে এমনটি হয়েছে। সঠিক ফলাফল পেতে কথা হয়েছে বোর্ডের সাথে। সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয় আমাদেরকে আশ্বস্ত করে যে এটা সমাধানযোগ্য এবং উনি আমাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র যেটা নিয়ে যাওয়ার কথা আমাকে বলেছে। আমি সেই অনুপাতেই সে কাগজপত্রগুলো আমরা সাবমিট করেছি। যে সকল শিক্ষার্থীদের সাথে এই ভুলবশত এই ঘটনাটি ঘটেছে তারা খুব দ্রুতই সুবিচার বা ন্যায় বিচার পাবে, এটা আমরা বিশ্বাস করি। দ্রুত এই সমস্যা সমাধানের দাবি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে দেশের বিভিন্ন জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল যশোরের বকুলতলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। আগামী 5 আগস্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সংস্কৃতি মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত বিভাগের 14 লাখ টাকায় নির্মাণ করা হচ্ছে এটি। উচ্চতা হবে 18 ফুট এবং প্রস্থ হবে 6 ফুট। স্তম্ভের বিভিন্ন অংশে খোদাই করা হবে জুলাই আন্দোলনের স্লোগান। এদিকে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক। পরে সব শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। কৃষকদের আগাম 3 দিনের আবহাওয়া বার্তা দিতে মাদারীপুরের 56টি জেলায় বসানো হয়েছিল রেইন গজ মিটার। বিশ্বব্যাংকের অর্থায়নে স্থাপন করা এসব পূর্বাভাস যন্ত্র অনেক জায়গায় উধাও হয়ে গেছে। অস্তিত্ব নেই 2 কোটি টাকার প্রকল্পের। অভিযোগ খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুদক, পেয়েছে সত্যতাও। সারের ডিলারের দোকানে পাওয়া গেল আবহাওয়ার তথ্য বোর্ড, আর রেইনগজ মিটার দেখা মিলল উপসহকারী কৃষি কর্মকর্তার বাড়িতে। অথচ এসব আবহাওয়া পূর্বাভাস যন্ত্র থাকার কথা ছিল মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন পরিষদে। এই অব্যবস্থাপনার কোনো সদুত্তর নেই এই কৃষি কর্মকর্তার কাছে। যেহেতু ঝাউদি ইউনিয়নে কোনো ইউনিয়ন পরিষদ ছিল না, যার কারণে এইটা সংরক্ষণের তাগিদেই আমার বাসাটাও ঝাউদি ইউনিয়নে হওয়ার কারণে ঝাউদি ইউনিয়ন আমার বাসায় এই যন্ত্রটা সেট করা হয়
এবং বোর্ডটা এটা বাজারে সেট করা হয়েছিল। আগাম 3 দিনের আবহাওয়ার তথ্য দেয়া তো দূরের কথা, প্রকল্পটির কোনো অস্তিত্বই নেই জেলার 56টি ইউনিয়নে। তদারকির অভাবে ভেস্তে গেছে প্রায় 2 কোটি টাকার প্রকল্প। জিনিসটা আরো 4-5 বছর আগে ছিল, তো আবহাওয়া দিত, কিন্তু এখন সেটা আমরা পাচ্ছি না। এই মাসে বৃষ্টি হালাইছি না, বৃষ্টি তলায় গেল, আবহাওয়াটা থাকলে আমরা বুঝতে পারতাম। আর এগুলো দেখার জন্য অনুরোধ করবো, যেটা দেখেন, যেটা কি করা যায় এটা আইনগত বিচার করেন। সম্প্রতি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান চালিয়ে অনিয়মের সত্যতা পায় দুর্নীতি দমন কমিশন দুদক। যতটুকু তথ্য জানতে পেরেছি 60টার বিরুদ্ধে 56টি বসানো হয়েছে, অধিকাংশই অকেজ। এত বড় একটি প্রকল্প এটা অকেজ, এটা নিঃসন্দেহে আমাদের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। এর সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জড়িত নয় বলে দাবি এই কর্মকর্তার। রেইন গজ মিটারের দাম নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এখানে 2 কোটি টাকার কথা বলা হয়েছে। তো একটা রেইন গজের দাম কত আপনি নেটে সার্চ দিলে দেখতে পারবেন। 100 টাকা থেকে মানে 1000-1500 টাকা পর্যন্ত হইতে পারে। তো সেটি নিয়ে এত তোলপাড় হয়েছে, এটা আসলে বিভ্রান্তিকর। আবহাওয়া সংক্রান্ত 10টি বিষয় তথ্য সংগ্রহ ও তা কৃষকের মাঝে প্রকাশের জন্য 2018-19 অর্থ বছরে প্রকল্পটিতে অর্থায়ন করে বিশ্ব ব্যাংক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই পর্যায়ে সবজির বাজারের খবর জানবো। পাবনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহিন রহমান। শাহিন, সকাল সকাল সবজির বাজারের দর কেমন দেখছেন? আসলে পাবনার যে আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি পাবনা শহরের বড় বাজার এলাকায়, যেখানে পাইকারি এবং খুচরা সবজি এখানে বিক্রি হয়। আমরা এখানে আজকে সকালে যে ক্রেতা এবং বিক্রেতা সবার সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে সবজির বাজারের দাম কিছুটা বাড়তি বর্তমানে। কারণ হিসাবে তারা বলছেন যে বর্তমানে বর্ষা মৌসুম চলছে এবং বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, যে কারণে সবজির যে ক্ষেতগুলো, বিশেষ করে নিচু এলাকার সবজি ক্ষেতগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে, যে কারণেই এই সবজির ঊর্ধ্বগতির বাজার কেজিতে প্রায় 10 থেকে 15 টাকা প্রতিটি সবজিতে আমরা দেখেছি যে বৃদ্ধি পেয়েছে। যদি আমি একটু বাজার দরটা যদি বলি, আজকে আলু 20 থেকে 25 টাকা, বেগুন 60 টাকা, পেঁয়াজ 50 থেকে 60 টাকা, করলা 60 টাকা, কুড়ি কচু 50 থেকে 60 টাকা, গাজর 140 থেকে 150, পেঁপে 40 থেকে 50, এরকমভাবে প্রায় লাউ প্রতি পিস 30 টাকা, ঢেঁড়স 30 টাকা, পটল 40 থেকে 50 টাকা, শসা 50 টাকা। কাঁচামরিচের দাম বেড়েছে বেশ, প্রায় কয়েক গুণ বলা যায়। বর্তমানে 250 থেকে 280 টাকা কেজিতে কিন্তু প্রায় কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে। এর কারণ হচ্ছে যে বর্তমানে কাঁচামরিচের সংকট রয়েছে, বিভিন্ন স্থানে কাঁচামরিচের জমি তলিয়ে গেছে, যে কারণে কাঁচামরিচ কিন্তু বাজারের সরবরাহ কমে গেছে বেশ অনেকটা, যে কারণে কাঁচামরিচের দাম সবচাইতে বেশি বৃদ্ধি পেয়েছে বলে আমরা জানতে পারছি। অন্যান্য যে শাকসবজিগুলো রয়েছে, বিভিন্ন শাক, সেগুলোও কিন্তু তারা দাম কিন্তু বেশ কিছুটা বেড়েছে, কেজিতে 5 থেকে 10 টাকা। তো সব মিলিয়ে বলা যায় যে পাবনার বর্তমান যে বাজার দর, সেটি কেজিতে প্রায় 10 থেকে 15 টাকা কিন্তু প্রতিটি সবজিতে বেড়েছে। এর কারণ হচ্ছে বর্ষা মৌসুম এবং পানিতে অনেক ক্ষেত চলে গেছে, যে কারণে বর্তমানে পাবনার সবজি বাজারের ঊর্ধ্বগতি কিছুটা রয়েছে। শাহিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সবজির বাজারের খবর জানাচ্ছিলেন পাবনা থেকে শাহিন রহমান।